এই যে গাছটা আমি নিয়ে এসেছিলাম, গাছটা নিয়ে আসার পর এরকম একটা ছোটো টবে, ছোটো একটা আপনার গ্রোয়িং প্যাকেটে ছিল গাছটা। তো গাছটাকে নিয়ে আসার পরে 1 সপ্তাহ মতো আমি একটা ছায়া শীতল জায়গায় রেখেছিলাম, যেখানে প্রখর রোদ লাগে না। তো আমাদের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য রাখার পরে এই গাছটাকে আমি এই টবের মধ্যে, এই 10 ইঞ্চি টবের মধ্যে আমি কিন্তু রোপণ করেছিলাম। তো আজ দ্বিতীয়বার আমি এই টব থেকে একটা বড় মাপের একটা টবে আমি গাছটাকে স্থানান্তরিত করব। তো কেন করব? এই গাছটার যদি মুকুল আসার পরে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না পায়, সেক্ষেত্রে কিন্তু ফল ধারণ করার সক্ষমতা কিন্তু গাছটা থাকবে না। আর ফল যদিও বা ধরে, সেক্ষেত্রে গাছের খাদ্যের ঘাটতির জন্য কিন্তু ফলের সাইজ ছোট হবে, পরিপক্ক হবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে তাকিয়ে কিন্তু আমি এই গাছটাকে আজ নতুন করে আমার এই টবে প্রতিস্থাপন করব। এই টবটার সাইজ হচ্ছে, এটা একটা জলের বালতি, এটা 15 লিটার জল ধরে। এই বালতিটাতে কিন্তু আমি আগামী 2 বছর পর্যন্ত এই আম গাছটা থেকে ফল নেব। তারপর কিন্তু গাছের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী আমি আবার কিন্তু টবের পরিবর্তন করব। আমি আপনাদেরকে এইটাই বোঝাতে চাইছি যে টবে গাছটাকে রোপণ করে ফলের গাছটাকে অন্তত 2 বছর পর পর যদি আমরা রিপোর্টিং করি, সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ ঠিক থাকে, গাছের ফুল ফল দেওয়ার সক্ষমতা বৃদ্ধি পায়, এবং মানে এটা বলবো যে গাছের কিন্তু যে ফলটা দেবে সেটাও পর্যাপ্ত হয়, এবং তার সাইজ, কালার, টেস্ট, ওজন এগুলো কিন্তু অসাধারণ হয়। তো বলবো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখুন, ভালো লাগবে। আর অবশ্যই বলবো আমার ছাদ কৃষিমূলক ভিডিও দেখার জন্য যে বন্ধুরা নতুন আছেন, আজ দেখছেন আমার ইউটিউব চ্যানেল, তো আমার এই ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগান আপনারা সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি টাচ করুন এবং অল বাটনটা টাচ করুন, যাতে করে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমেই আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো বা এপিসোডগুলো আপনাদের মোবাইলের লিঙ্কে পৌঁছে যায়। আর অবশ্যই বলবো যে এই ছাদ কৃষিমূলক এপিসোডগুলো আমাদের দৈনন্দিন জীবনে, কর্মব্যস্ততাময় জীবনকে উৎফুল্লতা দান করতে কিন্তু ভীষণভাবে কাজ করে। আমাদের মানসিক যে অস্থিরতা বা সারাদিনের ক্লান্তি ভাব, সেটাই কিন্তু নিমেষেই বিলীন করে দেয়। কেন? যে কোনো সবুজ কিছু কিন্তু আমাদের, সবুজ গাছপালা বা এইগুলো প্রকৃতি কিন্তু আমাদের মনটায় কিন্তু উৎফুল্লতায় ভরিয়ে দেয়। তো এই সবুজায়ন করাটা কিন্তু আমাদের একটা কিন্তু দৈনন্দিন জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তো দেখুন বন্ধুরা, এই আম গাছটিকে আমি কীভাবে রোপণ করব। আর এটা বলবো যে এই কারণেই আমরা কিন্তু এই কাজটাকে সুন্দর এবং সুশ্রীভাবে করে 100% সফল হওয়ার জন্য এই ভিডিওগুলো অবশ্যই আপনার প্রিয় বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও এই ধরনের টপিকগুলো বা এই পদ্ধতিগুলো জানতে পারে, তারাও তাদের কিন্তু শখের গাছটাকে সম্পূর্ণভাবে পরিচর্যা করার ফলে তারা তাদের ছাদ বাগানে যেন পূর্ণ মাত্রায় ফুল ও ফল পেতে পারে। তো আসুন বন্ধুরা, দেখুন এখানে উপকরণ হিসাবে আমি একটা সুন্দর আমের চারা নিয়েছি, যে চারাটা একটা থাই ভ্যারাইটির চারা। গাছটা খুব বৃহৎ হবে না, এটা মধ্যবর্তী চেয়ারাই থাকবে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল হবে। আর এর সঙ্গে কি নিয়েছি, আমার হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট, ভারত সরকারের খাদ্য বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা। আমার এই সংস্থাতে জৈব সার, তরল জৈব সার, সবুজ সার বা কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, সয়েল টনিক, তারপরে ভিটামিন, নিম তেল, এইগুলো কিন্তু উৎপাদন হয় বা প্রক্রিয়াকরণ হয় এবং বাজারজাতকরণ করা হয়। তো আমার হিমাশ্রী ভিলেজ কম্পোস্টে উৎপাদিত এই জৈব সার আমি নিয়েছি। এখানে বাগানের মাটি নিয়েছি, এটা একটা 15 লিটার জলের বালতি নিয়েছি। ড্রেনিং সিস্টেম করার জন্য নিচের দিকে কিন্তু 4টে ছিদ্র আমি সুন্দর করে নিয়েছি। ড্রেনিং সিস্টেম করার জন্য বিল্ডিং স্যান্ড বা বাড়ি তৈরি করার বালি নিয়েছি এবং কুচো খোয়া নিয়েছি। তার সঙ্গে ড্রেনিং সিস্টেমটাকে সুসম্পন্ন করার জন্য
টবের ভাঙা টুকরো নিয়ে নিয়েছি। আপনারা আসুন, আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাই যে গাছটা আমি কীভাবে রোপণ করি। সবার প্রথমে খুব ধীরে সন্তর্পণে এই টব থেকে গাছটাকে কিন্তু আমি বের করে নেব। দেখুন কীভাবে মাটিগুলোকে সাইড থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে সহজে গাছটা বেরিয়ে আসে, গাছের মূল শিকড়ে যেন আঘাতপ্রাপ্ত না হয়। খুব সন্তর্পণে কিন্তু আমাদেরকে এই কাজটা করতে হবে। তো বন্ধুরা, আমাদের দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যে আমাদের সুস্থ থাকতে গেলে, ভালো থাকতে গেলে এবং বাড়ির পরিবেশকে সুস্থ এবং সুন্দর বজায় রাখতে গেলে আমাদের কিছু কিছু পদক্ষেপ কিন্তু অবলম্বন করতে হবে। তো সেক্ষেত্রে বলবো, এই গাছ রোপণ ও পরিচর্যা করা কিন্তু একটা ভালো কাজ। তো বন্ধুরা দেখুন, আস্তে আস্তে কিন্তু আমি এই আমের চারাটিকে টবের থেকে বের করে আনার জন্য কিন্তু অলরেডি অনেকটা মাটি উপর থেকে ছাড়িয়ে ফেলেছি, এবং সেটা কিন্তু খুব সন্তর্পণে করছি আমি। আপনারা কিন্তু এইভাবে আপনাদের গাছ রোপণের পদ্ধতিটা এইভাবেই করবেন। একটু ঘা দিয়ে নেবো যাতে করে মাটিটা আলতো হয়ে যায়। এইভাবে উপর করবো এমনভাবে যাতে নিচের দিকে গাছটা পড়ে না যায়, টবের থেকে কিন্তু গাছটা বেরিয়ে আসে। যদি একটু ঠোকা দিই তাহলে ভালো হয়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু টবটা থেকে মাটিটা বেরিয়ে আসলো, গাছটা বেরিয়ে আসলো। এর নিচেও দেখুন আমি ড্রেনিং সিস্টেম করার জন্য কিন্তু এই যে টব ভাঙা বা খোলামকুচি টুকরো দিয়েছিলাম, যাতে করে অপর্যাপ্ত জলটা বা অপ্রয়োজনীয় জলটা বেরিয়ে আসে। দেখুন প্রায় 1 মাস গাছটাকে রোপণ করেছিলাম, শিকড়গুলো ছেড়ে দিয়েছে। তো এই শিকড়টা আবার নতুনভাবে কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে আমার এই টবের মধ্যে। এই হচ্ছে গাছটা আমি আগে বের করে রাখলাম, এবং মাটি এবং সারের মিশ্রণটা দেখায় আপনাদেরকে। বরাবরের জন্য আমি 40% জৈব সার এবং 60% মাটি নেওয়ার কথা বলি। এটার ক্ষেত্রেও বলবো যে আপনারা গামলা কাজের ক্ষেত্রেও 40% কম্পোস্ট সার এবং 60% মাটি নিয়ে মাটির মিশ্রণ প্রস্তুত করুন, জৈব সার মাটি, এবং তার সঙ্গে বিশেষ কিছু জৈব কৃষিজ উপকরণ মেশান, যেটা গাছের দৈনন্দিন খাদ্যের ঘাটতিটা পূরণ করবে। দেখুন বন্ধুরা, আমি এখানে অলরেডি বেলে দোআঁশ মাটি আমি 60% নিয়ে নিয়েছি। একটু ভেঙে নিচ্ছি মাটিগুলো। এর সঙ্গে 40% হিউমাসি ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার, বিকল্প জৈব সার আমি কিন্তু এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। 60 আর 40 এই রেশিওটা মেনটেন করলে মাটি ঝুরঝুরে থাকবে, আলতো থাকবে, শিকড়ের প্রকাশ ঘটবে, গাছের খাদ্যের যোগান কন্টিনিউ পাবে, অতিরিক্ত জল কিন্তু সহজে নিষ্কাশন হবে, অনেকগুলো কাজ কিন্তু হবে। তো বন্ধুরা, এই মাটির আর সারের মিশ্রণটি আমি অলরেডি কিন্তু করে নিচ্ছি। আপনারা এইভাবে আপনাদের ছাদ বাগানের জন্য কিন্তু সার আর মাটির মিশ্রণটা এইভাবে করে নেবেন। দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এর সঙ্গে কী দেবো? এর সঙ্গে কিছুটা নিম খোল মেশাবো আমি। নিম খোলটা কী হবে? নিম খোলটা মেশালে মাটির মধ্যে উপকারী জীবাণুর আক্রমণ থেকে কিন্তু গাছের শিকড়কে সুরক্ষিত রাখবে,
এবং কিছুটা জৈব খাদ্যগুলো কিন্তু গাছ পাবে। আর কি দেবো এর সঙ্গে? ক্যালসিয়াম ফসফরাসের যোগানটা সঠিকভাবে পাওয়ার জন্য ডিমের খোসাগুলো 5 থেকে 6 চামচ আমি কিন্তু এই মাটির সঙ্গে সুন্দর করে মিশিয়ে দেব। এবং এই খাদ্য উপাদানটা প্রতি 1 থেকে 1.5 মাস পর পর এই চামচে 2 চামচ করে টবের মাটিটাকে হালকা উপরটাকে হালকা করে ছড়িয়ে দেবো। আর এর সঙ্গে কী করবো? এর সঙ্গে দৈনন্দিন আহার হিসাবে গাছ রোপণ বা রোপণ করার পর দৈনন্দিন পরিচর্যা করার জন্য কিন্তু হিমাসি ভিলেজ কম্পোস্ট উৎপাদিত অসাধারণ একটা সৃষ্টি হিমাসি ভিলেজ কম্পোস্টের উরোপ্লাস হার্বাল সয়েল টনিক, যে উপকরণটা আমরা যেমন আমাদের মানব শরীরে বিভিন্ন রকম খাদ্যগুণ, আমাদের গুণসম্পন্ন খাবার কিন্তু আমরা গ্রহণ করি। গাছের ক্ষেত্রে কিন্তু একটা গাছকে সুসজ্জিত, একটা গাছকে সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য তারও কিন্তু অনেক রকম খাদ্যগুণ দরকার। তো এই খাদ্যগুণের মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন, অ্যামোনিয়া, এই ধরনের বিভিন্ন খাদ্যগুণ দরকার, খনিজ উপাদান দরকার। এই সকল প্রায় 16টা খাদ্য উপাদানের সমন্বয় কিন্তু হিমাসি ভিলেজ কম্পোস্ট উৎপাদিত উরোপ্লাস হার্বাল সয়েল টনিকের মধ্যে কিন্তু বিদ্যমান। গাছ রোপণ করার ঠিক 15 থেকে 20 দিন পর প্রতি 15 দিনে 1 দিন এই উপকরণটি আপনারা আপনার ছাদ বাগানের প্রতিটি গাছে, ফুল বা ফল যে কোনো গাছে আপনারা প্রয়োগ করতে পারেন। গাছের খাদ্যের যোগান দেবে পূর্ণ মাত্রায়, গাছকে সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করবে, পর্যাপ্ত পরিমাণে ফুল ও ফল আসবে এবং আপনাদের মন প্রাণ ভরে উঠবে। সবথেকে বড় বিষয়, সুস্বাদু সুগন্ধে ভরপুর সুমিষ্ট ফল আপনারা কিন্তু আপনার ছাদ বাগান থেকে সংগ্রহ করতে পারবেন এবং যেটা আপনারাও খেতে পারবেন, আপনার প্রিয়জনবর্গের মধ্যেও কিন্তু দিতে পারবেন। এটা ব্যবহার করুন। আর এর সঙ্গে আমি বলবো, আর অন্য যে উপকরণগুলো ব্যবহার করবেন সেগুলো অবশ্যই বলবো। অপকারী কীটপতঙ্গ দমনের জন্য কিন্তু আপনারা নিম তেলটা অবশ্যই ব্যবহার করবেন। এই নিম তেল হিমাসি ভিলেজ কম্পোস্ট নিম শক্তি প্লাস, এটাও খুব অভূতপূর্ব কাজ করে গাছের অপকারী কীটপতঙ্গ নির্মূলের জন্য। এই উপাদানটি প্রতি লিটার জলে 5 ml মিশিয়ে অন্তত প্রতি সপ্তাহে 1 দিন বিকালবেলা স্প্রে করুন, এটাও খুব ভালো কাজ করে। আর আমি দেখাই গাছ রোপণ পদ্ধতিটা, দেখাতে বলবো। গাছ রোপণের পর থেকে যে ফল আসবে, ফলের ঝরে পড়া বা ফুল ঝরে যাতে না পড়ে সেটাকে রোধ করার জন্য কিন্তু ভিটামিন পঞ্চামৃত এই উপকরণটা কিন্তু আমরা সকালবেলা যখন রৌদ্র উঠবে, অর্থাৎ গাছ যখন সালোক সংশ্লেষ প্রক্রিয়া শুরু করবে সূর্যের আলোয়, তখন ভিটামিন পঞ্চামৃত প্রতি লিটার জলে 5 ml মিশিয়ে সুন্দর করে গাছে বা ফলে স্প্রে করে ভিজিয়ে দিন। এই সকল কৃষিজ উপকরণগুলো জৈব হয়, যেটা আমাদের শরীরের ক্ষেত্রে কোনো বাজে ইফেক্ট ফেলে না এবং গাছেদের ক্ষেত্রে কিন্তু বাজে কোনো প্রতিক্রিয়া হয় না। তো দেখুন বন্ধুরা, প্রতিটি গাছ রোপণের ন্যায় এই আম গাছ রোপণের ক্ষেত্রে আমি আমার ড্রেনিং সিস্টেমটা প্রস্তুত করব। সঙ্গে থাকুন। এই ড্রেনিং সিস্টেমটা আমি বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলি, এই ড্রেনিং সিস্টেমটা যদি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু একটা গাছ তার শিকড়ের শ্রীবৃদ্ধি ঘটবে, শিকড়ের গোড়ায় জল জমবে না, গাছটা শিকড় নষ্ট হবে না, গাছটা কিন্তু সুসজ্জিত সুরক্ষিতভাবে কিন্তু বেড়ে উঠবে। এইভাবে টবের ছিদ্রগুলোকে টব ভাঙা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পরে দ্বিতীয় স্তরে বাড়ি তৈরি করার যে কুচো খোয়া, ঢালাই করার যে কুচো খোয়া, এই কুচো খোয়ার একটা আস্তরণ আমি তৈরি করে দেবো। খুব সন্তর্পণে এই কাজটা আপনারা করবেন, তাহলে আপনারা দীর্ঘদিন যাবৎ কিন্তু সেই গাছটি থেকে ফুল বা ফল কিন্তু পর্যাপ্ত পরিমাণে পেতে থাকবে এবং প্রকৃতিকে সবুজ সতেজতায় ভরিয়ে তুলবে। তো এইভাবে কিন্তু আমি ড্রেনিং সিস্টেমটা প্রত্যেকটি গাছ রোপণের ক্ষেত্রে
প্রাথমিক পর্যায়ে এই কাজটা আমি ভীষণ গুরুত্ব দিয়ে করি, এবং আমি বলবো বন্ধুরা আপনারাও কিন্তু ভীষণভাবে গুরুত্ব দিয়ে এই পদক্ষেপটি আপনারা অনুসরণ করুন। এরপরে যেটা দেব সেটা হচ্ছে বাড়ি তৈরি করার বালি বা বিল্ডিং স্যান্ড। দেখুন, বিল্ডিং স্যান্ড এর একটা আস্তরণ কিন্তু আমি করে দেব, সুন্দর করে চেপে চেপে দেব। এই যে হলো কাজটা, এই কাজটা একটা গাছকে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এইভাবে আমি কিন্তু ড্রেনিং সিস্টেমটা অলরেডি করে ফেলেছি। এবার কি করব, এবার জৈব সার এবং মাটির মিশ্রিত যে অংশটা, জৈব সার এবং মাটির মিশ্রণ আমি এই টবের মধ্যে স্তরে স্তরে দিতে থাকব এবং মাঝে মাঝে চেপে দেব, যাতে করে ফাঁপা অংশটা বা বাতাস আটকে থাকা অংশটা কিন্তু ভরাট হয়ে যাবে, যেখানে অতিরিক্ত জল জমবে না, বা ব্যাকটেরিয়া উৎপত্তি হবে না। তো এইভাবে কিন্তু মাটিগুলো একটা স্তর দেব এবং আস্তে করে একবার গাছটাকে এনে দেখে নেব যে মাটির কোন স্তর পর্যন্ত গাছটা আছে। ঠিক আছে, সোজা করে গাছটাকে বসিয়ে নিলাম। এবার বন্ধুরা আস্তে আস্তে পাশের মাটি দিয়ে টবটাকে ভরে দেব। দেখুন বন্ধু, ঠিক এইভাবে কিন্তু টবটাকে জৈব সার ও মাটির মিশ্রণ দিয়ে কিন্তু আস্তে আস্তে ভরে দেব। বন্ধুরা আপনারা আপনাদের ছাদ বাগানে এই ধরনের গাছ রোপণ করুন, পরিচর্যা করুন, পদক্ষেপগুলো লক্ষ্য করুন। আর অবশ্যই বলবো আমার নতুন বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল বা আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের মধ্যে একটা ভালো আশা জাগিয়ে তুলবে। তো আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছোট্ট বাগানকে সাবস্ক্রাইব করুন, আর এই ধরনের ভিডিওগুলোকে আপনারা আপনাদের প্রিয়জনের মাঝে শেয়ার করুন, যাতে করে তাদের মধ্যেও কিন্তু এই গাছ রোপণের একটা বাতাবরণ বা চিত্র তাদের মনে ফুটে ওঠে, তারাও তাদের অবসর বিনোদনটা ভালোভাবে করতে পারে এবং বাড়ি থেকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে জৈব ফুল ফল বা শাকসবজি তারাও তাদের বাড়ির ছাদ বাগান থেকে বা উঠোন বাগান থেকে সহজেই সংগ্রহ করতে পারে। তো বন্ধুরা দেখলেন, বন্ধুরা এইভাবে আমি আমার ছাদ বাগানের টবে গাছ রোপণ ও রোপণ করি এবং দৈনন্দিন খাবার কী দেই সেগুলো আপনাদেরকে দেখালাম। তো আপনারা এই ধরনের উপকরণগুলো সংগ্রহ করতে পারেন এবং গাছ রোপণ ও পরিচর্যা করতে পারেন। গাছ রোপণ হয়ে গেল, এবার পূর্ণ মাত্রায় কিন্তু জল দিয়ে দেবো। এই গাছটা রোপণ করলাম, এই গাছটা রোপণ করার পরে সুন্দর করে পাতাগুলো এইভাবে কিন্তু জল দিয়ে ভিজিয়ে দেবো প্রথমে, এবং দেওয়ার পরে গাছের গোড়ায় পুরো মাত্রায় জল দিয়ে দেবো। অতিরিক্ত জল যেটা থাকবে সেটা কিন্তু নিচ দিয়ে ড্রেনিং সিস্টেম দিয়ে বেরিয়ে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু গাছ রোপণ এবং পরিচর্যা করবেন। গাছ রোপণ পদ্ধতিটা আপনারা এইভাবেই করবেন। তো আবারও বলবো, দৈনন্দিন খাদ্য খাবারের দিকে আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন। অর্থাৎ গাছ লাগালে হবে না, গাছের দৈনন্দিন খাদ্য খাবারে যদি ঘাটতি থাকে গাছ কিন্তু গাছের শ্রীবৃদ্ধিতে ব্যাহত হবে এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফুল ও ফল পাবেন না, এবং যা পাবেন সেটা কিন্তু আপনাদের মনের মতো হবে না। তো অবশ্যই বলবো যে আপনারা ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টযুক্ত বা সব রকম খাদ্য উপাদান থাকে এমন জৈব খাবার গাছকে প্রয়োগ করুন, যেটা প্রকৃতি সহায়ক এবং আমাদের মানব জীবনে কিন্তু কোনো বাজে ইফেক্ট না ফেলে। তো হিমাসিভিরের উৎপাদিত যে সকল সার ওষুধ আছে এগুলো ব্যবহার করতে পারেন, বা এরকম সমগোত্রীয় অনেক জৈব কৃষিজ উপকরণ আমাদের বাজারে চলে এসেছে, সেগুলোকে আপনারা সংগ্রহ করে নিয়ে কিন্তু আপনাদের গাছ রোপণ ও পরিচর্যা করতে পারেন। তো সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে
এমএস ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোটো বাগানে আবার আগামী দিন নতুন কিছু ছাদ কৃষিমূলক ভিডিও আনার অঙ্গীকার রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ বিদায়। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।